ইয়ে না, তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ের পর আমি এই আপদটাকে আমার ঘরে কেন নিব? আমার একটা স্ট্যাটাস আছে, আমি পারবো না এইসব ফালতু সামলা নিতে। তানভীরের এমন কথায় ড্রয়িং রুমের মাঝখানে থমথমে নিস্তব্ধতা নেমে আসলো। সবার দৃষ্টি এখন তানভীর আর ইয়ানার দিকে। ২৬ বছর বয়সী ইয়ানার কোলে তার মৃত বড় বোনের ৬ বছরের ছোট্ট মেয়ে লিয়ানা ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। তানভীরের রাগী গলার আওয়াজে বাচ্চাটা কেঁপে উঠল। ইয়ানার বুকের ভেতরটা ধক করে উঠল। ইয়ানা লিয়ানাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ইয়ানার চোখে পানি চলে আসলেও সে নিজেকে শক্ত করে তানভীরের চোখের দিকে তাকিয়ে বলল, আপদ? তুমি লিয়ানাকে আপদ বলছো? তানভীর, ও তো একটা ছোট্ট বাচ্চা। ওর তো আমি ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই। তুমি তো আমাকে কথা দিয়েছিলে বিয়ের পর লিয়ানা আমাদের সাথেই থাকবে। এখন হুট করে বিয়ের কথা পাকাপাকি হওয়ার দিন তুমি এসব কি বলছো? আমার ছেলে একদম ঠিক বলছে ইয়ানা। তুমি কি ভেবেছো তোমার ওই মরা বোনের মেয়েকে আমরা আমাদের বাড়িতে জায়গা দিব? এমনিতেই তোমার বয়স ২৬ পার হয়ে গেছে। এই বয়সে একটা ধাড়ি মেয়েকে আমার ছেলে দয়া করে বিয়ে করতে রাজি হয়েছিল, আর তুমি কি না একটা এতিম বাচ্চাকে আমাদের ঘাড়ে চাপাতে চাইছো? বেআইন সাহেব, আপনারা এইসব কি বলছেন? আমার মেয়েটা তো আপনাদের ছেলের চেয়ে বয়সে ৩ বছরের ছোট। আর লিয়ানা তো খুব শান্ত বাচ্চা, ও আপনাদের কোনো ডিস্টার্ব করবে না। আপনারা দয়া করে বিয়েটা ভেঙে দিয়েন না। সমাজের মানুষ জানলে আমাদের মেয়েটাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। ওর ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। নাফিসা বেগম কাঁদতে কাঁদতে জাকিয়া বেগমের হাত ধরতে গেলে জাকিয়া বেগম এক ঝটকায় হাতটা সরিয়ে নিলেন। ইয়ানার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো নিজের মায়ের এই অপমান দেখে। ইয়ানা লিয়ানাকে সোফায় বসিয়ে রেখে সামনে এগিয়ে গিয়ে নিজের মায়ের হাত ধরে টেনে তুলে অত্যন্ত শক্ত আর রাগী গলায় বলল, মা, তুমি কেন ওদের পা ধরছো? যে মানুষটা একটা এতিম বাচ্চাকে আপদ বলতে পারে, তার সাথে আমি আমার জীবন কাটাতে চাই না। তানভীর, তুমি যদি লিয়ানাকে মেনে নিতে না পারো তাহলে আজ এই মুহূর্তেই আমাদের সম্পর্ক শেষ। আমি আমার ভাগ্নিকে রাস্তায় ফেলে তোমার সাথে সংসার করতে পারবো না। বাহ, এত তেজ তোমার! বয়সের ভারে তো এমনিতেই তোমার বাজার দর কমে গেছে। আমি ছেড়ে দিলে তোমায় কে বিয়ে করবে শুনি? ওই বাচ্চারা আয়াগিরি করেই তোমার সারা জীবন কাটাতে হবে। তোমার মতো একটা রিজেক্টেড মেয়েকে আমি নিজে লাথি মেরে আমার জীবন থেকে বের করে দিচ্ছি। তানভীরের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে সজোরে একটা ঘুষি তানভীরের মুখের ওপর এসে পড়ল। ঘুষির আঘাতে তানভীর ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে গেল। তানভীরের মুখ থেকে রক্ত বেরিয়ে আসলো। ড্রয়িং রুমের সবাই চমকে উঠে পেছনের দিকে তাকালো। ১৯ বছরের ইভান রাগে ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়ে আছে। ইভানের চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে আছে। ইভান হলো ইয়ানার বাবার খুব কাছের বন্ধু ইশতিয়াক আহমেদের ছোট ছেলে। ভার্সিটিতে রকচটা আর জেদি স্বভাবের জন্য সবাই তাকে ডেভিল বলে ডাকে। ইভান ফ্লোরে পড়ে থাকা তানভীরের কলার চেপে ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, তুই কোন সাহসে ওনাকে রিজেক্টেড বললি কুত্তার বাচ্চা? তুই ওনাকে লাথি মারবি? আজ আমি তোকে এমন লাথি মারবো যে তুই সারা জীবন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। ইভান এলোপাথারি তানভীরকে ঘুষি মারতে শুরু করলো। ইভানের প্রতিটা ঘুষিতে যেন প্রচন্ড আক্রোশ লুকিয়ে আছে। তানভীর ব্যথার কোকাতে লাগলো। জাকিয়া বেগম চিৎকার করে উঠলেন। ইশতিয়াক আহমেদ দৌড়ে এসে ইভানকে পেছন থেকে টেনে ধরে ধমক দিয়ে বলল, ইভান, ছাড় ওকে। তুই কি ওকে মেরে ফেলবি নাকি? ছেড়ে দে বলছি। বাবা, তুমি আমাকে ছাড়ো। এই জানোয়ারটা ইয়ানাকে অপমান করেছে, ওনার বয়স নিয়ে কথা বলেছে। আমি ওকে আজ জ্যান্ত পুঁতে ফেলবো। ইশতিয়াক আহমেদ অনেক কষ্টে ইভানকে তানভীরের ওপর থেকে সরিয়ে আনলো। ইভানের বুকের ওঠানামা দেখে বোঝা যাচ্ছে তার রাগ এখনো বিন্দুমাত্র কমে নাই। তানভীর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে নিজের মায়ের হাত ধরে দরজার দিকে যেতে যেতে বলল, এই অপমানের চরম প্রতিশোধ আমি নিবই না। তুমি দেখে নিও, তোমায় আমি রাস্তায় নামাবো। তোমার এই পিচ্ছি বডিগার্ড তোমাকে সারা জীবন বাঁচাতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তানভীর আর তার মা গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। নাফিসা বেগম ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ইয়ানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
তার পুরো পৃথিবীটা যেন এক নিমেষে এলোমেলো হয়ে গেল। একটু আগের স্বপ্নগুলো এখন কাচের টুকরোর মতো ভেঙে ফ্লোরে ছড়িয়ে আছে। ইশতিয়াক আহমেদ ফ্লোরে বসে নাফিসা বেগমের মাথায় হাত রেখে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ভাবি, আপনি একদম কাঁদবেন না। তানভীরের মতো একটা কাপুরুষের সাথে ইনার বিয়ে না হয়ে খুব ভালোই হয়েছে। আমার বন্ধু আকবর বেঁচে নাই, কিন্তু আমি তো বেঁচে আছি। আমি থাকতে আমার বন্ধুর মেয়ের কোনো অসম্মান হতে দেব না। আজই ইয়ানার বিয়ে হবে। ইশতিয়াক আহমেদের কথা শুনে সবাই চমকে উঠল। ইয়ানা অবাক হয়ে ইশতিয়াক আঙ্কেলের দিকে তাকালো। নাফিসা বেগম চোখ মুছে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজান, আপনি এসব কি বলছেন? এখন ইয়ানাকে কে বিয়ে করবে? আর লিয়ানার দায়িত্বই বা কে নেবে? সমাজ তো আমাদের মেয়েটাকে ছিঁড়ে খাবে। সবাই বলবে ওর চরিত্রে কোনো দোষ ছিল, তাই বিয়ের দিন ছেলে চলে গেছে। সমাজকে আমি ভয় পাই না ভাবি। ইয়ানার বিয়ে আজ এই বাড়িতেই হবে। আমার ছেলে ইভান আজ ইয়ানাকে বিয়ে করবে, আর নিয়ানার দায়িত্ব আমার ছেলে নেবে। ইশতিয়াক আহমেদের এই কথা শুনে ড্রয়িং রুমে যেন বোমা ফাটলো। ইয়ানার পুরো শরীর অবশ হয়ে আসতে লাগলো। ইভান স্তব্ধ হয়ে নিজের বাবার দিকে তাকিয়ে রইল। ইয়ানা মাথা নেড়ে দ্রুত সামনে এসে বলল, আঙ্কেল, আপনি এসব কি বলছেন? ইভান তো আমার চেয়ে 7 বছরের ছোট। ও তো সবে ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে। আমি এমবিএ শেষ করেছি। ও তো একটা বাচ্চা ছেলে। ও কিভাবে আমার স্বামী হবে? আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। ইয়ানা মা, বয়সের ফারাক দিয়ে জীবন মাপা যায় না। তুমি ইভানকে ছোট বলছো, কিন্তু ও তো তোমার বিপদে ঠিকই ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমি জানি আমার ছেলেটা রক্সটা, কিন্তু ও তোমায় কখনো অসম্মান করবে না। ও তোমার মর্যাদা রাখতে পারবে। কিন্তু আঙ্কেল, এইটা তো একটা জীবন। ইভানের তো একটা সুন্দর জীবন পাওয়ার কথা। আমার মতো একটা 26 বছরের মেয়ে আর একটা এতিম বাচ্চার দায়িত্ব ও কেন নেবে? ওর বন্ধুরা শুনলে ওকে নিয়ে হাসাহাসি করবে। আমি ওর জীবনটা নষ্ট করতে চাই না আঙ্কেল। দয়া করে আপনি এই জেদ করবেন না। ইয়ানার গলায় তীব্র আকুতি। সে কিছুতেই চাইছে না তার জন্য একটা 19 বছরের ছেলের জীবন নষ্ট হোক। কিন্তু ইশতিয়াক আহমেদ ইয়ানার কথা না শুনে ইভানের দিকে ঘুরে দাঁড়ালো। ইশতিয়াক আহমেদ ইভানের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কড়া গলায় বলল, ইভান, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, তাহলে আজ তুই ইয়ানাকে সম্মান দিয়ে এই বাড়িতে নিজের বউ করে নিবি। আর যদি তুই রাজি না হোস, তাহলে আজ থেকে তোর সাথে আমার বাবার ছেলে সম্পর্ক শেষ। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি। ইশতিয়াক আহমেদের চরম ইমোশনাল ব্ল্যাকমেইল সবাই থমকে গেল। নাফিসা বেগম ডুকরে কেঁদে উঠলেন। ইয়ানা অসহায়ভাবে ইভানের দিকে তাকালো। ইয়ানা ভাবলো জেদিয়ার রাগচটা ইভান হয়তো গাড়ি ভেঙেই ফেলবে বা চিৎকার করে এই বিয়েটা নাকচ করে দিবে। কিন্তু ইভান অবাক করা শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে রইল। কিছুক্ষণ পর ইভান ধীর পায়ে ইয়ানার সামনে এসে দাঁড়ালো। ইভানের চোখে কোনো চাঞ্চল্য নেই, আছে এক অদ্ভুত স্থিরতা। আমি রাজি বাবা, কাজী ডাকতে বলো। ইভানের এই শান্ত আর এক কথায় রাজি হয়ে যাওয়া দেখে ইয়ানা যেন আকাশ থেকে পড়ল। ইয়ানার চোখ বড় বড় হয়ে গেল। যে ছেলেটা একটু আগে রাগে ফেটে পড়ছিল, সে এত সহজে নিজের চেয়ে 7 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ইয়ানা রাগে আর অপমানে কাঁপতে কাঁপতে বলল, ইভান, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি তো একটা বাচ্চা ছেলে। তুমি কেন তোমার বাবার কথায় নিজের জীবনটা নষ্ট করছো? তুমি তো আমাকে সহ্য করতে পারো না। তুমি না বলতে আমি অনেক বোরিং আর বয়স্ক। আজ কেন হিরো সাজতে আসছো তুমি? আমাকে কারো দয়া করার দরকার নেই। আমি হিরো সাজতে আসছি না ইয়ানা, আমি বাবার আদেশ পালন করছি। আর আপনাকে তো আমি বিয়ে করছি, আপনাকে তো আমি ফাঁসি দিচ্ছি না। এত ভয় পাওয়ার কি আছে? ইভানের কথায় ইয়ানার বুকের ভেতরটা রাগে জ্বলে উঠল। কিন্তু নাফিসা বেগমের কান্নাকাটি আর ইশতিয়াক আহমেদের জেদের কাছে ইয়ানা হার মানতে বাধ্য হলো। কাজী সাহেব এলেন। কবুল বলার সময় ইয়ানার গলা দিয়ে কান্না বেরিয়ে আসলো। প্রতিটা শব্দ যেন তার গলা চিরে বের হচ্ছিল। ইয়ানার মনে হতে লাগলো তার জীবনটা সত্যি একটা তামাশা হয়ে গেছে। তানভীরের ধোকা আর একটা পিচ্ছি ছেলের সাথে জোর করে বিয়ে। অন্যদিকে ইভান অত্যন্ত শান্ত আর গম্ভীর স্বরে কবুল বলল। বিয়েটা সম্পন্ন হয়ে গেল। বিদায়ের সময় ইয়ানা ওর মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। মা, তুমি আমাকে কার হাতে তুলে দিলে?
আমি তো ওকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি তো ওকে ছোট ভাইয়ের মতো দেখেছি। আমি কিভাবে ওর সাথে সংসার করব মা? মারে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইভান ছেলেটা হীরের টুকরো, তুই দেখিস ও তোকে অনেক সুখে রাখবে। তুই ওকে একটু সময় দিস মা। রাতের বেলা ইশতিয়াক আহমেদের বিশাল বাড়ির দোতলায় ইভানের রুমটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু এই সাজসজ্জা ইয়ানার কাছে বিশ্বের মতো মনে হচ্ছে। ইয়ানা ভারী শাড়ি পরে খাটের এক কোণায় বসে আছে। ইয়ানার পাশে ছোট্ট লিয়ানা গভীর ঘুমে আচ্ছন্ন। ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়ানার বারবার মনে পড়ছে তানভীরের অপমান আর হুট করে একটা পিচ্ছি ছেলের ঘাড়ে তাকে চাপিয়ে দেওয়ার কথা। ইয়ানা মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে এমন কেন হলো? ওই তানভীর তো একটা বেঈমান ছিল, কিন্তু এই ইভান, ও তো একটা বাচ্চা। ও কি কখনো আমার মনের কষ্টটা বুঝতে পারবে? সমাজের মানুষ যখন ওকে নিয়ে হাসাহাসি করবে, ও তো আমাকেই দোষারোপ করবে। আমি কিভাবে এই অসম বয়সের সম্পর্কটা টিকিয়ে রাখবো? আমি কি সারা জীবন এই বাড়িতে একটা বোঝা হয়ে থাকবো? হঠাৎ দরজার লক খোলার শব্দে ইয়ানা চমকে উঠল। ইয়ানা তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে নিল। ইভান ধীর পায়ে রুমে ঢুকলো। ইভানের পরনে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট। শার্টের উপরের দুটো বোতাম খোলা। ইভানের চুলগুলো এলোমেলো। ইভান দরজাটা লক করে দিয়ে সোজা ইয়ানার দিকে তাকিয়ে রইল। ইভানের চোখের দৃষ্টি এতটাই গভীর ছিল যে ইয়ানা অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। ইভান পকেট থেকে একটা ছোট বক্স বের করে ড্রেসিং টেবিলের ওপর রাখলো। তারপর সে ইয়ানার খুব কাছে এসে দাঁড়ালো। ইভানের গায়ের পারফিউমের কড়া গন্ধ ইয়ানার নাকে এসে লাগলো। ইয়ানার শরীরটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। ইভান অত্যন্ত শান্ত গলায় বলল, আপনি কি সারা রাত এই ভারী শাড়িটা পরে বসে থাকবেন নাকি? ফ্রেশ হয়ে নিন, ইলিয়ানা তো ঘুমিয়ে গেছে। ইভানের এমন স্বাভাবিক কথা শুনে ইয়ানার ভেতরের জমে থাকা সব রাগ আর ক্ষোভ যেন এক নিমেষে ফেটে পড়ল। ইয়ানা খাট থেকে দাঁড়িয়ে ইভানের চোখের দিকে আঙ্গুল তুলে রাগী গলায় বলল, তুমি এত শান্ত কিভাবে আছো ইভান? তুমি কি সত্যিই বুঝতে পারছো না আজ কি হয়েছে? তুমি তোমার জেদের বশে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। তুমি তো একটা পিচ্চি ছেলে। তুমি কি জানো সংসার কি? তুমি কি জানো দায়িত্ব কি? তুমি শুধু তোমার বাবার সামনে হিরো সাজার জন্য আমাকে বিয়ে করেছো। হিরো সাজার জন্য? আপনি কি সত্যি তাই মনে করেন ইয়ানা? হ্যাঁ, তাই মনে করি। তুমি তো ভার্সিটিতে মারামারি করে বেড়াও। তুমি তো একটা ডেভিল। তুমি কি করে আমার স্বামী হবে? সমাজ আমাকে নিয়ে হাসবে, আমাকে সবাই আন্টি বলবে। তোমার বন্ধুরা তোমাকে নিয়ে মজা করবে। তখন তুমি কি করবে ইভান? তখন তো তুমি আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিবে। ইয়ানা বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠল। ইভান কোনো কথা না বলে ইয়ানার দিকে এক কদম এগিয়ে গেল। ইয়ানা ভয়ে এক কদম পিছিয়ে খাটের সাথে লেগে গেল। ইভান হুট করে নিজের দুই হাত ইয়ানার দুই পাশে খাটের উপর রেখে ইয়ানাকে নিজের বাহু ডোরে বন্দি করে ফেলল। ইভানের মুখ ইয়ানার মুখের এতটা কাছে চলে আসলো যে ইভানের গরম নিঃশ্বাস ইয়ানার কপালে আছড়ে পড়তে লাগলো। ইয়ানার হৃদস্পন্দন মুহূর্তের মধ্যে বেড়ে গেল। আমি পিচ্চি ছেলে, আমি ডেভিল। হ্যাঁ, আমি ডেভিল ইয়ানা, কিন্তু ওই ডেভিলটা শুধু বাইরের মানুষের জন্য, আমার স্ত্রীর জন্য না। ইভান, কি করছো তুমি? দূরে যাও, ছাড়ো আমাকে। আমি আপনাকে ছাড়ার জন্য বিয়ে করি নাই ইয়ানা। আপনি বয়সের কথা বলছেন, আপনি সমাজের কথা বলছেন, কিন্তু আপনি কি একবারও ভেবেছেন ওই তানভীরের মতো একটা কাপুরুষ আপনাকে যে অপমানটা করলো, তার চেয়ে এই পিচ্চি ছেলের বউ হওয়াটা কি খুব বেশি কষ্টের? ইভানের কণ্ঠস্বর এতটাই গভীর আর পুরুষালী ছিল যে ইয়ানা অবাক হয়ে ইভানের চোখের দিকে তাকালো। 19 বছরের একটা ছেলের চোখে এত তীব্র অধিকার আর পরিণত ভাব ইয়ানা জীবনেও দেখে নাই। ইভান ইয়ানার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার একটা শর্ত আছে ইয়ানা। আপনি আজ থেকে আমার বিবাহিত স্ত্রী। এই বিয়েটা আপনি মন থেকে মানেন বা না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার এই শর্তটা আপনাকে মানতেই হবে। কি শর্ত? তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? তুমি কি ভাবছো আমি তোমার ভয়ে সব মেনে নিব? ব্ল্যাকমেইল না, অধিকার। আপনি খাটে ঘুমাবেন, আমি ফ্লোরে ঘুমাবো। আমি আপনার স্বাধীনতায় কখনো
বাধা হব না, কিন্তু আপনি ওই তানভীরের মতো একটা শুয়োরের বাচ্চার জন্য এক ফোঁটা চোখের পানিও আর ফেলবেন না। আপনার এই চোখের পানি খুব দামি ইয়ানা, এই পানি ফেলার যোগ্যতা ওই জানোয়ারটার নেই। ইভানের মুখে এমন অদ্ভুত শর্ত শুনে ইয়ানা স্তব্ধ হয়ে গেল। ইয়ানা ভেবেছিল ইভান হয়তো বয়সের কারণে নিজের অধিকার ফলাতে আসবে বা খারাপ ব্যবহার করবে, কিন্তু এই ছেলেটা তো তার চোখের পানির হিসাব চাইছে। ইয়ানার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ইয়ানা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি সত্যিই আমাকে এতটা সম্মান করো ইভান, নাকি এটাও তোমার একটা নাটক? আমি নাটক করতে জানি না ইয়ানা, আমি যা বলি মন থেকে বলি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ফ্লোরে বিছানা করছি। আর হ্যাঁ, লিয়ানাকে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ও আজ থেকে আমার মেয়ে। ইভান ইয়ানাকে ছেড়ে দিয়ে পেছনের দিকে সরে গেল। ইভান আলমারি থেকে একটা বালিশ আর পাতলা কম্বল বের করে ফ্লোরে নিজের জন্য বিছানা করতে লাগলো। ইয়ানা অবাক চোখে ইভানের দিকে তাকিয়ে রইল। ইয়ানার মনে হতে লাগলো এই ছেলেটা সত্যি অনেক অদ্ভুত। ওর বাইরের রূপটা এত রকচটা আর ডেভিলের মতো হলেও ওর ভেতরটা কতটা নরম আর পরিণত। ইয়ানার নিজের অজান্তে ইভানের প্রতি একটা সূক্ষ্ম সম্মান তৈরি হতে লাগলো। ইয়ানা ফ্রেশ হয়ে এসে দেখলো ইভান ফ্লোরে শুয়ে আছে। ইয়ানার পাশে খাটে শুয়ে পড়লো। রুমের আলো নেভানো, শুধু একটা নীল রঙের ড্রিম লাইট চলছে। ইয়ানা একদৃষ্টিতে ফ্লোরে শুয়ে থাকা ইভানের দিকে তাকিয়ে রইল। ইয়ানার মনে তানভীরের অপমানের কষ্টটা যেন ধীরে ধীরে কমতে শুরু করলো। ইয়ানা মনে মনে বলল, তুমি কি সত্যিই আমার জীবনে ওই অন্ধকারটা দূর করতে পারবে ইভান? তুমি তো বয়সে আমার অনেক ছোট, কিন্তু তোমার ওই চোখের গভীরতা আমাকে কেন এত দুর্বল করে দিচ্ছে? আমি কি পারবো তোমার এই অসম বয়সের ভালোবাসাটা মেনে নিতে? ইয়ানা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল। অনেক রাতে হঠাৎ করে ইয়ানার ঘুম ভেঙে গেল। চারিদিকে পিনপতন, নিস্তব্ধতা। ইয়ানা উঠে বসে দেখলো ফ্লোরে শুয়ে থাকা ইভান শীতে কাঁপছে। ইভানের গায়ের ওপর থেকে কম্বলটা সরে গেছে। ইয়ানা খাট থেকে নেমে একটা মোটা কম্বল নিয়ে ধীর পায়ে ইভানের কাছে গেল। ইয়ানা খুব সাবধানে কম্বলটা ইভানের গায়ের ওপর দিয়ে দিতে গেলে ইভান হঠাৎ করে ঘুমের ঘোরে ইয়ানার হাতটা শক্ত করে ধরে ফেললো। ইয়ানা চমকে উঠল। ইয়ানা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইভান আরো শক্ত করে ইয়ানার হাতটা নিজের বুকের উপর চেপে ধরলো। ইভান ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে উঠল, আমাকে ছেড়ে যাবেন না ইয়ানা, আমি আপনাকে কারো হতে দিব না, আপনি শুধু আমার। ইভানের এই কথাগুলো শুনে ইয়ানার পুরো শরীরটা অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। ইয়ানা স্তব্ধ হয়ে ফ্লোরে বসে রইল। ইয়ানার হাতটা ইভানের বুকের ওপর রাখা। ইভানের হৃদস্পন্দন ইয়ানা নিজের হাতের তালুতে স্পষ্ট অনুভব করতে পারছে। ইয়ানার চোখের কোণে এক ফোঁটা পানি জমে উঠল। তবে এই পানি কষ্টের না, বরং এক অদ্ভুত অজানা অনুভূতির। ইয়ানা ইভানের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি সত্যি একটা পাগল ছেলে ইভান, কিন্তু তোমার এই পাগলামিতে আমি কেন এত শান্তি খুঁজে পাচ্ছি? ইয়ানা ইভানের হাত থেকে নিজের হাতটা আর ছাড়ালো না। ইয়ানা ফ্লোরে ইভানের পাশেই বসে ইভানের দিকে তাকিয়ে রইল। বাইরের আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। এই অসম বয়সের সম্পর্কটাই কি সত্যি কোনো পরিণতি পাবে, নাকি সমাজের চাপে হারিয়ে যাবে, তা শুধু সময়ই বলতে পারবে। সকালের স্নিগ্ধ রোদ জানালার ফাঁক দিয়ে সোজা ইয়ানার চোখের ওপর পড়ল। ইয়ানা ধীরে ধীরে চোখ খুলে দেখলো সে ফ্লোরে বসে আছে, আর তার ডান হাতটা ইভানের বুকের ওপর রাখা। ইভান ইয়ানার হাতটা নিজের দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। ইভানের প্রশান্ত মুখের দিকে তাকিয়ে ইয়ানার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। ইয়ানা খুব সাবধানে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ইভান, ছাড়ো আমাকে, সকাল হয়ে গেছে, কেউ দেখলে কি ভাববে? তুমি তো এখনো বাচ্চাদের মতো ঘুমিয়ে আছো। ইয়ানার কথার শব্দে ইভান চোখ না খুলেই ইয়ানার হাতটা আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ইভানের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। এত সকালে কোথায় পালানোর চেষ্টা করছেন ইয়ানা? আমি তো এখনো ভালো করে ঘুম থেকেই উঠি নাই, আর আমার নিজের বিবাহিত বউয়ের হাত ধরে ঘুমিয়েছি, এতে অন্য কেউ কি ভাবলো তাতে আমার কি? তুমি কি জেগেই ছিলে ডেভিল ছেলে? তুমি ইচ্ছে করে আমার হাত ধরে আছো, তাই না? ছাড়ো বলছি, আমাকে নিচে যেতে হবে। লিয়ানা উঠে গেলে আমাকে না পেয়ে ভয় পাবে। আমি ডেভিল, আর আপনি তো আমার সিনিয়র বউ,
কাল রাতে তো আপনি আমাকে কম্বল দিতে এসে আমার পাশে বসেছিলেন, আমি তো আপনাকে ডাকতে যাই নাই, তাহলে এখন এত লজ্জা পাচ্ছেন কেন? আ, আমি কোনো লজ্জা পাচ্ছি না। তুমি শীতে কাঁপছিলে তাই আমি শুধু কম্বল দিতে গিয়েছিলাম। তুমি ঘুমের ঘোরে আমার হাত ধরে ফেলেছিলে। আমি তোমায় ডাকতে চেয়েছিলাম কিন্তু তুমি বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে বিড়বিড় করছিলে, তাই আর হাত ছাড়াতে পারি নাই। বাহ, আমার সিনিয়র বউয়ের মনে তো আমার জন্য অনেক মায়া দেখছি। তা এই মায়াটা কি শুধুই দয়া, নাকি এর পেছনে অন্য কোনো অধিকার কাজ করছে ইয়ানা? ইভানের এমন সরাসরি প্রশ্নে ইয়ানা লজ্জায় লাল হয়ে গেল। ইয়ানা এক ঝটকায় ইভানের বুক থেকে নিজের হাতটা সরিয়ে নিল। ইয়ানা দ্রুত ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে তুতলে তুতলে বলল, তো তুমি ফাজলামি করা বন্ধ করো ইভান। তুমি তো একটা পিচ্চি ছেলে, তোমার মনে এত পাকা পাকা কথা কোথা থেকে আসে? আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমিও উঠে পড়ো। ইয়ানা দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। ইভান ফ্লোর থেকে উঠে বসে ইয়ানার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। ইভান মনে মনে বুঝলো ইয়ানা যতই তাকে পিচ্ছি বলুক না কেন, ইয়ানার মনে তার জন্য একটা নীরব জায়গা তৈরি হচ্ছে। সকালের নাস্তার টেবিলে বাড়ির সবাই উপস্থিত। ইয়ানা লিয়ানাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। ইয়ানাকে দেখে ইস্তিয়াক আহমেদ হাসি মুখে বললেন, এসো মা ইয়ানা, আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আজ এই বাড়িতে তোমার প্রথম সকাল, তুমি বসে নাস্তা করো মা। জি আঙ্কেল, মানে আব্বু, আমি আসছি। ইয়ানা চেয়ার টেনে লিয়ানাকে বসালো। ঠিক তখন রাইহানের স্ত্রী নোভা আর তার ছোট বোন মিতালি ড্রয়িং রুমে আসলো। মিতালি ইয়ানাকে দেখে নাক সিটকে একটা তাচ্ছিল্যের হাসি দিল। এমন সময় ভার্সিটি থেকে ইভানের ব্যাচমেট সাইমা এসে হাজির হলো। সাইমা ইভানকে পাগলের মতো পছন্দ করে। ইভানের বিয়ের খবর পেয়ে সে আর নিজেকে আটকে রাখতে পারে নাই। সাইমা ইয়ানাকে দেখে জোরে জোরে বলে উঠল, ও মাই গড, এই মহিলাটা কি? ইভান, তুই সত্যি সত্যি এই বয়স্ক আন্টিটাকে বিয়ে করেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? ঠিকই বলেছ সাইমা, ওনার তো 26 বছর বয়স, আর আমাদের ইভান মাত্র 19 বছরের একটা ছেলে। উনি তো ইভানের বড় বোনের বয়সী। রাতে কি উনি ইভানকে রূপকথার গল্প শোনায় নাকি? মিতালি, তুই চুপ কর। উনি এখন এবারই ছোট বউ। উনি যতই রিজেক্টেড হোক না কেন, শ্বশুর আব্বু যখন ওনাকে মেনে নিয়েছে, আমাদের তো কিছু বলার নেই। সাইমা, মিতালি আর নোভার কথায় ইয়ানার বুকের ভেতরটা অপমানে টুকরো টুকরো হয়ে গেল। ইয়ানার চোখ দিয়ে পানি চলে আসলো। ইয়ানা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লিয়ানা ভয় পেয়ে ইয়ানার শাড়ির আঁচল শক্ত করে ধরলো। ঠিক সেই মুহূর্তে ইভান সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সাইমা আর মিতালির কথা ইভানের কানে যেতেই ইভানের চোখ দুটো রাগে লাল হয়ে গেল। ইভান বাঘের মতো গর্জন করে সামনে এসে দাঁড়ালো। জাস্ট শাট আপ। তোদের সাহস কত বড় যে তোরা আমার স্ত্রীর দিকে আঙুল তুলে কথা বলছিস? সাইমা, তুই আমার ব্যাচমেট হতে পারিস, কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অপমান করার কোনো অধিকার আমি তোকে দেই নাই। ইভান, তুই একটা আন্টির জন্য আমাকে ধমক দিচ্ছিস? আমি তো তোর ভালো বন্ধু। তুই তো জানিস আমি তোকে কত পছন্দ করি। আর তুই কিনা তানভীরের রিজেক্ট করা একটা বয়স্ক মেয়েকে বিয়ে করে ফেললি। তোর বন্ধুরা শুনলে কি বলবে তুই জানিস? তুই আমার বন্ধু না চাই, আর আমার বন্ধুরা কি বলবে তা দিয়ে আমার সংসার চলবে না। তুই ওনাকে আন্টি বললি কোন সাহসে? উনি আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী। ওনার সম্মান আমার সম্মান। তুই যদি আর একটাবার ওনার নামে বাজে কথা বলিস তাহলে আমি ভুলে যাব তুই একটা মেয়ে। আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। ইভান ভাইয়া, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা তো সত্যি কথাই বলছি। ওনার বয়স তো তোমার চেয়ে অনেক বেশি। সমাজ তো এই অসম বিয়ে মেনে নিবে না। ওনার তো উচিত ছিল এই বিয়েতে না বসা। উনি তো নিজের স্বার্থের জন্য তোমার জীবনটাই নষ্ট করে দিলেন। মিতালি, তুই তোর লিমিট ক্রস করছিস। আমার জীবন নষ্ট হয়েছে নাকি উদ্ধার হয়েছে সেটা আমি বুঝবো। আমার বউয়ের বয়স 26 হোক আর 50 হোক, উনি আমার চোখের মণি, উনি আমার সম্মান। তোদের মতো নোংরা মানসিকতার মেয়েদের আমি আমার আশেপাশেও দেখতে চাই না। সাইমা, গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও।
ইভানের এমন ভয়ঙ্কর ডেভিল রূপ দেখে ড্রয়িং রুমের সবাই স্তব্ধ হয়ে গেল। ইস্তিয়াক আহমেদ মনে মনে অনেক খুশি হলেন ছেলের এমন পরিণত আচরণ দেখে। সাইমা অপমানে আর রাগে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিতালি আর নোভা ভয়ে মাথা নিচু করে ফেলল। ইয়ানা অবাক চোখে ইভানের দিকে তাকিয়ে রইল। 19 বছরের একটা ছেলে তার সম্মান বাঁচাতে আজ সবার বিরুদ্ধে গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়েছে। ইয়ানার বুকের ভেতরের সব অপমান যেন ইভানের এক ধমকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ইয়ানা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন। আর শোনো সবাই, আজ থেকে এই বাড়িতে যদি কেউ আমার বউয়ের দিকে চোখ তুলে তাকায় বা তাকে কোনো কটু কথা বলে, তাহলে তার জায়গা এই বাড়িতে হবে না। আমি ডেভিল, আর আমার বউয়ের জন্য আমি কত বড় ডেভিল হতে পারি তা তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। ইভান, তুমি শান্ত হও। আমি ঠিক আছি, তুমি এত রাগ করো না। আমি শান্ত হব না ইয়ানা। আমি আপনাকে কথা দিয়েছিলাম, আপনার এক ফোঁটা চোখের পানিও আমি মাটিতে পড়তে দিব না। আর এই ফালতু মানুষগুলো আপনাকে আমার চোখের সামনে অপমান করবে, আর আমি শান্ত থাকব। আপনি বসুন, আমি নিজে আপনাকে নাস্তা করিয়ে দিব আজ। ইভান ইয়ানার হাত ধরে চেয়ারে বসালো। ইভানের হাতের শক্ত স্পর্শে ইয়ানা এক অদ্ভুত নির্ভরতা খুঁজে পেল। ইভান নিজের হাতে ইয়ানার প্লেটে খাবার তুলে দিতে লাগলো। ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তবে এই পানি অপমানের না, এই পানি প্রাপ্তির। ইয়ানা ভাবতে পারলো না যে একটা পিচ্ছি ছেলের ভেতরে তাকে এতটা আগলে রাখার ক্ষমতা থাকতে পারে। তুমি কেন এতটা করছো ইভান? আমি তো তোমার কিছুই লাগি না। তুমি কেন আমার জন্য সবার খারাপ হচ্ছ? আপনি আমার সব লাগেন ইয়ানা, আপনি আমার স্ত্রী। আপনি যতই বয়সের দোহাই দিয়ে আমাকে দূরে ঠেলে দেন না কেন, আমি আপনার ছায়া হয়ে থাকব। আপনার সম্মানের গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দিব না। আপনি চুপচাপ খাবারটা শেষ করুন। দুপুরবেলা ইভান নিজের রুমে বসে লিয়ানার সাথে খেলছে। ইভান লিয়ানাকে কাঁধে নিয়ে সারা রুম ঘুরছে, আর লিয়ানা খিলখিল করে হাসছে। ইয়ানা দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। ইয়ানার ঠোঁট একটা প্রশান্তির হাসি। ইভান লিয়ানাকে খাটে বসিয়ে দিয়ে ইয়ানার দিকে তাকালো। কি হলো সিনিয়র বউ, দরজার কাছে দাঁড়িয়ে চুরি করে কি দেখছেন? ভেতরে আসুন। আমি চুরি করে দেখবো কেন? এটা তো আমারও রুম। আমি শুধু দেখছিলাম তুমি বাচ্চা সামলাতে পারো কিনা। বাচ্চা সামলাতে পারি কি না? আমি তো আপনার মতো একটা বড় বাচ্চাকেই সামলে নিচ্ছি। লিয়ানা তো খুব শান্ত, তাই না রে মা? হ্যাঁ ইভান পাপা, তুমি অনেক ভালো। ওই পচা আঙ্কেলটাই তো আমাকে বকা দিত। তুমি তো আমাকে অনেক আদর করো। লিয়ানার মুখে পাপা ডাক শুনে ইয়ানার বুকের ভেতরটা ধক করে উঠল। ইয়ানার চোখ ভিজে আসলো। ইভান লিয়ানাকে বুকে জড়িয়ে ধরে ইয়ানার চোখের দিকে তাকালো। দেখলেন তো লিয়ানা আমাকে কত ভালোবাসে, আর আপনি শুধু আমাকে পিচ্ছি পিচ্ছি বলে দূরে ঠেলে দেন। আমি কি সত্যি এতটাই খারাপ ইয়ানা? আমি তোমায় খারাপ বলি নাই ইভান। আমি শুধু সমাজের কথা ভাবি। তুমি লিয়ানাকে কত সহজে আপন করে নিলে, কিন্তু সমাজ তো এত সহজে সব মেনে নিবে না। আমার যে খুব ভয় হয় ইভান, যদি তুমিও একদিন আমাকে তানভীরের মতো একা ফেলে চলে যাও। তানভীরের সাথে আমাকে মেলাবেন না ইয়ানা। আমি ইভান, আমি চৌধুরী বংশের রক্ত। আমি যাকে একবার ছুঁই, মরণের আগে তার হাত আমি ছাড়ি না। আপনি আমার ভরসা হয়ে তো দেখুন, আমি আপনার সব ভয় দূর করে দিব। ইভানের কথাগুলো ইয়ানার বুকের খুব গভীরে গিয়ে আঘাত করলো। ইয়ানা আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। কিন্তু কাল রাতের বৃষ্টি আর আজকের এই মানসিক চাপের কারণে বিকেল হতেই ইয়ানার প্রচন্ড জ্বর আসলো। ইয়ানা খাটে শুয়ে শীতে কাঁপতে লাগলো। সন্ধ্যাবেলা ইভান রুমে ঢুকে ইয়ানাকে কম্বল মুড়ি দিয়ে কাঁপতে দেখে দৌড়ে কাছে গেল। ইভান ইয়ানার কপালে হাত দিয়ে দেখলো গা জ্বলে যাচ্ছে। ইভানের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। ইয়ানা, আপনার তো প্রচণ্ড জ্বর, গা তো একদম পুড়ে যাচ্ছে। আপনি আমাকে ডাকেন নাই কেন? আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম। আমার খুব শীত করছে ইভান, মাথাটা খুব ব্যথা করছে। তুমি আমাকে একটু পানি দাও। ইভান এক মুহূর্তও দেরি না করে দৌড়ে গিয়ে পানি আনলো। ইভান ইয়ানাকে সাবধানে উঠিয়ে খাইয়ে দিল।
তারপর ইভান একটা বাটিতে পানি আর একটা পরিষ্কার কাপড় নিয়ে ইয়ানার পাশে বসলো। ইভান খুব যত্নের সাথে ইয়ানার কপালে জলপট্টি দিতে লাগলো। আপনি এতটা অবহেলা কেন করেন নিজের প্রতি ইয়ানা? একটু আগে আমি যখন রুমে আসলাম তখন বললেন না কেন আপনার শরীর খারাপ লাগছে? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম আপনার এই অবস্থা দেখে। তুমি ভয় পাচ্ছ কেন ইভান? আমি তো তোমার জীবনে একটা বোঝা। আমি মরে গেলেই তো তুমি মুক্তি পেয়ে যাও। তোমার তো একটা সুন্দর জীবন পাওয়ার কথা ছিল। ইয়ানার এই কথায় ইভানের চোখ দুটো রাগে আর কষ্টে লাল হয়ে গেল। ইভান জলপট্টি দেওয়া থামিয়ে ইয়ানার দুই কাঁধ শক্ত করে ধরে ইয়ানার চোখের দিকে তাকালো। আপনি কি পাগল হয়ে গেছেন ইয়ানা? আপনি এসব কি বলছেন? আপনি মরে গেলে আমি মুক্তি পাবো? আপনি কি জানেন আপনি আমার জন্য কি? আমি আপনাকে কতটা ভালোবাসি তা আপনি কখনো বোঝার চেষ্টা করেছেন? ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? কিন্তু কিভাবে ইভান? আমি তো তোমার চেয়ে 7 বছরের বড়। আমি তো একটা রিজেক্টেড মেয়ে। তুমি আমাকে কিভাবে ভালোবাসতে পারো? ভালোবাসার কোনো বয়স হয় না ইয়ানা। আমি আপনাকে ভালোবাসি কারণ আপনি আপনার ওই শান্ত চোখের দৃষ্টি, আপনার ওই আত্মসম্মান বোধ, সব কিছু আমাকে আপনার দিকে টেনেছে। আপনি তানভীরের জন্য কাঁদছিলেন আর আমার বুক ফেটে যাচ্ছিল। আমি আপনাকে দেবী করে রেখেছি ইয়ানা, আর আপনি আমাকে মৃত্যুর কথা বলছেন। ইভানের চোখে পানি টলমলো করতে লাগলো। 19 বছরের একটা ছেলের এত গভীর আর তীব্র ভালোবাসা দেখে ইয়ানার শরীরটা অবশ হয়ে আসলো। ইয়ানা নিজের হাত বাড়িয়ে ইভানের চোখের পানি মুছে দিল। আমাকে ক্ষমা করে দাও ইভান। আমি আসলে সমাজকে খুব ভয় পাই। সবাই আমাকে এত কথা শোনায়, আমি আর নিতে পারি না। আমি বুঝতে পারি না তুমি আমাকে এতটা ভালোবাসো। সমাজকে ভয় পাবেন না ইয়ানা, আমি আছি তো আপনার সাথে। আমি যতদিন বেঁচে আছি আপনার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। আপনি শুধু আমাকে একটু সময় দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী বউ বানাবো। ইভান ইয়ানাকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরলো। ইয়ানা ইভানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। ইভানের বুকের উষ্ণতায় ইয়ানের শীতটা যেন কোথায় হারিয়ে গেল। ইভান সারা রাত জেগে ইয়ানের কপালে জলপট্টি দিতে লাগলো। ইয়ানা ঘুমের ঘোরে ইভানের শার্ট শক্ত করে ধরে রইল। অনেক রাতে ইয়ানার ঘুম একটু হালকা হলে সে দেখলো ইভান ফ্লোরে বসে তার খাটের সাথে মাথা ঠেকিয়ে জেগে আছে। ইভানের চোখ দুটো ক্লান্তিতে লাল হয়ে আছে, কিন্তু সে একটা মুহূর্তের জন্যেও ইয়ানার ওপর থেকে নজর সরাচ্ছে না। ইয়ানা দুর্বল হাতে ইভানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তুমি ঘুমাও না ইভান? সারা রাত এইভাবেই জেগে আছো? তোমার তো কাল সকালে ভার্সিটি আছে। ভার্সিটি চুলোই যাক, আমার বউ জ্বরে পড়ছে আর আমি ঘুমাবো। আপনি চুপচাপ শুয়ে থাকুন। আপনার জ্বর এখনো পুরোপুরি কমে নাই। তুমি এতটা কেয়ার কেন করো ইভান? তোমার এই কেয়ার, তোমার এই পাগলামি আমাকে দুর্বল করে দিচ্ছে। আমি যে তানভীরের ধোঁকা খাওয়ার পর কাউকে বিশ্বাস করতেই ভয় পাই। আমি কি পারবো তোমার এই ভালোবাসার যোগ্য হতে? আপনি যোগ্য অযোগ্য ভাববেন না ইয়ানা, আপনি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখব। জিসানের মতো কাপুরুষ আমি নই ইয়ানা, আমি আপনার ঢাল হয়েই থাকবো। ইভান ইয়ানার কপালে একটা দীর্ঘ আর পবিত্র চুমু দিল। ইভানের ঠোঁটের স্পর্শে ইয়ানার শরীরের প্রতিটি লোমকূপ যেন শিহরিত হয়ে উঠল। ইয়ানা বুঝতে পারলো এই পিচ্ছি ডেভিল ছেলেটা শুধু বয়সেই ছোট, কিন্তু ভালোবাসায় সে পৃথিবীর সবচেয়ে বড় আর পরিণত পুরুষ। ইয়ানার ভেতরের সব ইগো আর বয়সের কমপ্লেক্স যেন ইভানের এই রাতের ভালোবাসার কাছে পুরোপুরি হার মানতে শুরু করলো। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে সোজা ইয়ানার মুখে এসে পড়ল। ইয়ানা ধীরে ধীরে চোখ খুলে দেখলো সে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে। আজ তার অফিসে যাওয়ার প্রথম দিন বিয়ের পর। গত কয়েকদিনের শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে ইয়ানা আজ অফিসে জয়েন করবে। ইভান বিছানায় শুয়ে এক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইভানের চোখে এক অদ্ভুত মুগ্ধতা। ইভান বিছানা থেকে উঠে ধীরে পায়ে ইয়ানার পেছন এসে দাঁড়ালো। এত সুন্দর করে সেজে কোথায় যাওয়া হচ্ছে ইয়ানা? আপনি কি জানেন আপনাকে এই নীল শাড়িতে কতটা সুন্দর লাগছে? আমি অফিসে যাচ্ছি ইভান, আর আমি কোনো সাজগোজ করি নাই। সাধারণ একটা শাড়ি পরেছি মাত্র। তুমি এইভাবে আমার পেছনে এসে দাঁড়িয়ে আছো কেন? একটু দূরে গিয়ে দাঁড়াও। আমার বউয়ের পেছনে আমি দাঁড়াবো না তো কি পাড়ার অন্য কোনো ছেলে এসে দাঁড়াবে?
আর আপনি এত দূরে দূরে থাকেন কেন আমার থেকে? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? তুমি বাঘ ভাল্লুক নও, কিন্তু তুমি একটা পিচ্চি ডেভিল। তোমার মতিগতি আমি কিছুই বুঝতে পারি না। কখন যে তুমি কি করে বসো তার কোনো ঠিক নাই। তুমি এখন সরে দাঁড়াও, আমাকে রেডি হতে দাও। লিয়ানাকে স্কুলে দিয়ে তারপর আমাকে অফিসে যেতে হবে। লিয়ানাকে আজ আমি স্কুলে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আর হ্যাঁ, অফিসে গিয়ে যেন কোনো ছেলের সাথে বেশি কথা বলতে না দেখি। আমার কিন্তু এইসব একদম পছন্দ না। আমার বউয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে ফেলবো। ইভানের এমন অধিকার খাটানো কথা শুনে ইয়ানা অবাক হয়ে আয়নার ভেতর দিয়ে ইভানের দিকে তাকালো। 19 বছরের একটা ছেলের মুখে এতটা পজিটিভনেস দেখে ইয়ানার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। ইয়ানা নিজেকে সামলে নিয়ে বলল, ইভান, তুমি কিন্তু বেশি করছো। আমি অফিসে কাজ করতে যাচ্ছি, সেখানে ছেলে কলিগ মেয়ে কলিগ সবাই থাকবে, সবার সাথে আমাকে কথা বলতে হবে। তুমি বাচ্চাদের মতো জিদ করবে না। তুমি এখনো অনেক ছোট, প্রফেশনাল লাইফ কি তুমি বোঝো না? আমি ছোট হতে পারি, কিন্তু আমি আমার বউকে নিয়ে অনেক বেশি পজিটিভ। প্রফেশনাল লাইফ আমি বুঝি, কিন্তু প্রফেশনালিজমের নামে কোনো ফাইজলামি আমি সহ্য করব না। আপনি শুধু আমার ইয়ানা, এটা সবসময় মাথায় রাখবেন। ইভান ইয়ানার কানের খুব কাছে এসে ফিসফিস করে কথাটা বলল। ইভানের গরম নিঃশ্বাস ইয়ানার ঘাড়ে আছড়ে পড়তেই ইয়ানার পুরো শরীরটা শিহরিত হয়ে উঠল। ইয়ানা তাড়াতাড়ি নিজের ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইভান মুচকি হেসে ইয়ানার যাওয়ার দিকে তাকিয়ে রইল। দুপুরবেলা ইয়ানার অফিস। ইয়ানা নিজের ডেস্কে বসে কাজ করছে। এমন সময় ইয়ানার কলিগ অনিক একটা কফির মগ নিয়ে ইয়ানার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। অনিক ইয়ানাকে আগে থেকেই পছন্দ করে। ইয়ানার বিয়ের খবর শুনে অনিক মনে মনে অনেক খুশি হয়েছিল যে ইয়ানার বিয়েটা ভেঙে গেছে। কিন্তু পরে যখন সে জানতে পারলো ইয়ানা একটা 19 বছরের বাচ্চা ছেলেকে বিয়ে করেছে, তখন অনেক ভাবলো ইয়ানাকে পটানো এখন আরো সহজ হবে। অনেক কফির মগটা ইয়ানার সামনে রেখে মিষ্টি হেসে বলল, ইয়ানা, কতদিন পর অফিসে আসলে? তোমাকে তো আজ নীল শাড়িতে একদম পরীর মতো লাগছে। এই নাও, তোমার জন্য কফি এনেছি। থ্যাঙ্কস অনিক, কিন্তু আমি তো কফি খাই না, তুমি তো জানো। আর আমি কাজে একটু ব্যস্ত আছি। তুমি তোমার ডেস্কে গিয়ে কাজ করো। আরে তো কাজের কি আছে? তুমি তো একটা পিচ্চি ছেলেকে বিয়ে করেছো শুনলাম। তোমার তো এখন বোরিং লাইফ। সারাদিন তো ওই বাচ্চার প্যান্ট ধুয়েই তোমার সময় কাটে নিশ্চয়ই। তুমি চাইলে আমার সাথে লাঞ্চ দিয়ে যেতে পারো, তোমার মনটা একটু ভালো হবে। অনিকের কথাই ইয়ানার বুকের ভেতরটা অপমানে আর রাগে জ্বলে উঠল। ইয়ানা রেগে গিয়ে ডেস্ক থেকে উঠে দাঁড়িয়ে বলল, অনিক, তুমি তোমার লিমিট ক্রস করছো। আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো রাইট আমি তোমাকে দেই নাই। ইভান আমার স্বামী, ও বয়সে ছোট হতে পারে, কিন্তু ও তোমার মতো নিচু মানসিকতার না। তুমি এখান থেকে যাও। ইয়ানা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই চাই। একটা বাচ্চা ছেলের সাথে তুমি কি সুখে থাকবে? তুমি তো একটাই পরিণতি পুরুষ ডিজার্ভ করো, আমার মতো কাউকে। অনিক কথাটা বলে ইয়ানার হাতটা ধরার জন্য নিজের হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে অফিসের কাজের দরজাটা সজোরে খুলে গেল। ইভান বাঘের মতো গর্জন করতে করতে ভেতরে ঢুকলো। ইভানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ইভান আসলে ইয়ানার জন্য লাঞ্চ নিয়ে এসেছিল, কিন্তু দূর থেকে অনিকের আচরণ দেখে ইভানের মাথায় তার ছিঁড়ে গেল। ইভান দৌড়ে এসে অনিকের কলার শক্ত করে চেপে ধরলো। শোরের বাচ্চা, তুই আমার বউয়ের হাত ধরার সাহস কিভাবে পেলি? আমি তোকে আজ জ্যান্ত পুঁতে ফেলবো। তুই আমার বউকে পরিণত পুরুষের জ্ঞান দিচ্ছিস। আজ আমি তোকে দেখাবো পরিণত পুরুষ কাকে বলে। ইভান অনিককে সজোরে একটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। অফিসের সব কলিগরা চমকে উঠে দাঁড়িয়ে গেল। ইয়ানা ভয়ে আর লজ্জায় কাঁপতে লাগলো। ইভান ফ্লোরে পড়ে থাকা অনিকের বুকের ওপর পা তুলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ তুই বেঁচে গেলি, কারণ এইটা আমার বউয়ের অফিস। আমি আমার বউয়ের কাজের জায়গাকে অসম্মান করতে চাই না, কিন্তু আজ থেকে যদি তুই আমার বউয়ের আশেপাশেও ঘুরঘুর করিস, তাহলে তোর লাশ আমি নদীতে ভাসিয়ে দিব। ইভান চৌধুরী যা বলে তা করে দেখায়। ইভান, থামো তুমি। এইসব কি করছো? ছাড়ো ওকে। তুমি কি আমার চাকরিটা খাবে নাকি? ইয়ানা দৌড়ে এসে ইভানের হাত ধরে টানতে লাগলো। ইভান অনিককে একটা লাথি মেরে ইয়ানার হাত ধরে গটগট করে অফিস থেকে বেরিয়ে গেল। ইয়ানা লজ্জায় আর অপমানে কারো দিকে তাকাতে পারল না। বিকালবেলা ইভানদের বাড়ির ড্রয়িং রুম। ইয়ানা আর ইভান বাড়ি ফিরেছে।
ইয়ানার চোখ দিয়ে রাগে পানি পড়ছে। ইয়ানা নিজের রুমে গিয়ে হাতের ব্যাগটা সজোরে বিছানার উপর ছুঁড়ে মারলো। ইভান রুমের দরজাটা লক করে দিয়ে ইয়ানার দিকে তাকালো। তুমি কি পাগল হয়ে গেছো ইভান? তুমি আজ আমার অফিসে গিয়ে এত বড় সিনক্রেট কেন করলে? আমার কলিগদের সামনে তুমি আমাকে কতটা অপমানিত করেছো তুমি জানো? আমি কাল অফিসে মুখ দেখাবো কিভাবে? আমি সিন ক্রিয়েট করেছি। আপনি কি অন্ধ হয়ে গেছেন না? ওই শুয়োরের বাচ্চাটা আপনার হাত ধরতে আসছিল, আর আপনি আমাকে বলছেন আমি সিন ক্রিয়েট করেছি। আমি তোকে খুন করে ফেলতাম আজ। ও শুধু একটা কথা বলছিল ইভান, ও শুধু কথা বলছিল ইভান। আমি তোকে ধমক দিয়েছিলাম। তোমার এত বড় রিয়্যাক্ট করার কি দরকার ছিল? তুমি তো একটা বাচ্চা ছেলে। তুমি কি বোঝো অফিস পলিটিক্স কি? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল, বলছিল আমার পিচ্চি বর নাকি গুন্ডা। ইয়ানার মুখে পিচ্ছি বর আর গুন্ডার শব্দ দুটো শুনে ইভানের বুকের ভেতরটা তীব্র অভিমানে আর রাগে মোচড় দিয়ে উঠল। ইভান ইয়ানার দিকে এক পা এগিয়ে দিয়ে ভারী গলায় বলল, আমি পিচ্ছি, আমি গুন্ডা, আর ওই অনেকটা খুব পরিণত, তাই না? যে সুযোগ পেয়ে আপনার শরীরটা ছুঁতে চায় সে আপনার কাছে খুব ভালো, আর আমি